ধরো ছোটবেলায় আমি জানতাম না অভিনয় করবো, তো ছোটবেলায় আমার সাথে সিনেমার জগতে সেরকম কোনো মানে সম্পর্ক ছিল না। আমি একজন দর্শক হিসেবেই দেখতাম, আমার সিনেমা দেখতে ভালো লাগতো। কিন্তু সেটাও খুবই মানে এক ধরনের টিপিক্যাল সিনেমা, সেটাই দেখতাম। তো আমার সেরকম কোনো আইডিয়াল ছিল না ছোটবেলা থেকে। আমি যবে থেকে অভিনয় করা ঠিক করেছি সেটা অনেক পরে, অনেক বড় বয়সে, যখন আমি কলেজে উঠে গেছি। কলেজ প্রায় শেষে সেই সময় পুরো কাজটাই তো আমাদের আগে থেকে শুরু হয়েছে, মানে আমরা যবে থেকে জন্ম করেছি তার আগে থেকে তো অলরেডি একটা একটা আম, মানে একটা একটা ব্র্যাকেট সেট হয়ে গেছে যে এই চরিত্রগুলো কিরকম, এই চরিত্রগুলোর কাজ কি এই পার্টিকুলার এই গল্পে। তো সেগুলো সেট করা রয়েছে গল্পতে, এবং আমাদের আগে যারা অভিনয় করেছেন তারা সেটাকে ফলো করেছেন। তবে আমি একেন যবে থেকে মানে একেন যবে থেকে শুরু করেছি করার, তার আগে আমার একেন দেখা ছিল না। আমি এটা করতে গিয়ে একেন দেখি। বাংলা ইন্ডাস্ট্রিতে যেহেতু খুবই ছোট ইন্ডাস্ট্রি, চুজ করাটা একটা লাক্সারি এখানে। সার্ভাইভও করতে হবে আমাদের। তার মধ্যে থেকে যে স্ক্রিপ্ট আসে তার মধ্যে থেকে বেস্টটা খুঁজে বার করার চেষ্টা করি আমি। তবে প্রধান অসুবিধা বলে দেখতে গেলে তো অনেক ধরনের অসুবিধাই খুঁজে বার করা যায়। কিন্তু যদি খুব বোধা ভাষায় বলা হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট কাজের অসুবিধে বলবো না, মানে যেটা ড্রব্যাক সেটা হচ্ছে পয়সা। প্রথম কথা, যে খুব কম বাজেটে, খুব কম পয়সায়, খুব পার্সোনালি কাজটা করা হয়। যে সে তার খুব ক্লোজ বন্ধু বান্ধবের সাথে কাজ করছে, কাউকে খুব কম পয়সায় কাজ করতে হচ্ছে। এই একটা সেট আপ থাকে ইন্ডিপেন্ডেন্ট কাজে, যেটা কখনো কখনো একটু একটু এক্সট্রা প্রেশার নিতে হয়, এক্সট্রা লোড নিতে হয় সেক্ষেত্রে। যদি সবকিছু মানে অ্যাট দি এন্ড অফ দি ডে একটা 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 পয়সা বড় অ্যামাউন্টের বিজনেস। অভিনেতা হিসেবে আমি স্ক্রিন টাইম নিয়ে খুব একটা বেশি উম, ভাবি না, যদি আমার চরিত্রটা খুব ভালো লাগে। চরিত্রটা ভালো লাগলে, আমার যদি মনে হয় যে আমার ওখানে করার আছে বা আমি কিছু দিতে পারি এই চরিত্রটাকে, তখন আমার স্ক্রিন টাইমটা খুব একটা বেশি মানে আহ, ভাবি না সেটা নিয়ে। যেমন আরেকটা কাজ, স্ক্রিন টাইম যেহেতু তুমি বলছো, এবং ইন্দুবালা ভাতের হোটেলে, সেখানে আমার খুবই ছোট দুটো এপিসোডের একটা সিন ছিল। কিন্তু আমি সেটা কোনোদিনই ভাবিনি সেভাবে, কারণ ওই চরিত্রটা মনে হয়েছিল যে আমি অনেক কিছু দিতে পারি চরিত্র। আমি এটুকু নিজেকে প্রশ্ন করি, আমি যখন যেই কাজটাই করছি সেই কাজটা আমরা কি 100% দিয়ে করেছি, আমরা কি আমাদের আমার জায়গা থেকে আমি ট্রুথফুলি করার চেষ্টা করেছি। আমার কাজ ওইটুকুনি। তার বাইরে ভালো লাগা খারাপ লাগা মানুষের রাইট আছে সেটা বলার। হ্যাঁ, এবার তুমি আমাকে কিস্তি দিতে পারো না, যদিও দেয় প্রচুর লোকে, এখন কিস্তি দেওয়া খুব ইজি। যে আমি তো কেউই নই, বড় বড় মানুষদেরই দেয়। তো আজকের দিনে যেটা দাঁড়িয়ে গেছে যে যত বড় মানুষ তাকে তত বেশি কিস্তি করা সোজা। হ্যাঁ। ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আজকে আমার সঙ্গে যে মানুষটি রয়েছে তার আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই, কারণ দর্শক তাকে চেনে বিভিন্ন রূপে। তাকে যেরকম আমরা অডিও স্টোরিতে শুনছি, তেমনি তাকে সিনেমা সিরিজ দুটোতেই দেখছি, এবং একটা ফ্র্যাঞ্চাইজির খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র তাকে বলা যেতে পারে। এবং তার যে গলার স্বর, সেটাতে আমরা প্রত্যেকে মুগ্ধ। এবং তার কথা আলাদা করে বলার কিছু নেই। আহ মানে সে যখন প্রত্যেকটা সিনেমা বা প্রত্যেকটা সিরিজ করে, সেই চরিত্রটাই সে হয়ে ওঠে। আমার সঙ্গে কি সুভদ্র দা রয়েছে। দাদা কেমন আছে? থ্যাংক ইউ, খুব ভালো আছি। তুমি কেমন শুভ আছো? বিজয় দাদা। আমি ভালো আছি। প্রথমে তুমি বলো যে অনেক ফ্যান্সদের কোশ্চেন যে তোমার একেনের পরবর্তী পার্ট কবে আসবে? এখানে পরবর্তী পার্ট পরের বছর, মানে 2026 আবার আসবে। কিন্তু দাদা আমরা একটা জিনিস যেটা দেখতে পেয়েছি যে এখানে একটা সিরিজ আসে এবং একটা সিনেমা আসে, যেটা আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছি আমরা। কিন্তু সিরিজটার এবার কোনো আমরা অ্যানাউন্সমেন্ট পাইনি। তো তোমার কাছে কি সিরিজ নিয়ে কোনো আপডেট কিছু রয়েছে? আসবে, দুটোই আসবে, তবে এখনো সেটা নিয়ে একটু আলোচনা চলছে, সব ঠিক হচ্ছে। কোথায় হবে, কিভাবে হবে, কি হবে, তো এখনো সেটা মানে টকিং স্টেজে রয়েছে। তো আর তোমার লাস্ট রিলিজ ছিল ইন্দু 3, যেটা দারুণ সাকসেসফুল হয়েছে এবং সেটা একটা খুব ভালো মানে পার্ট, মানে খুব ভালো তিনটেই খুব হিট। তো ইন্দু 3 করার পর তুমি কতটা স্যাটিসফাই? মানে দর্শক তো প্রচন্ড স্যাটিসফাই, কারণ দর্শক এতদিন অপেক্ষা করেছিল। তো তুমি কতটা স্যাটিসফাই হলে ইন্দু 3 করার পর? দেখো, ইন্দু আমার প্রথম, সেরকম ভাবে বলা যেতে পারে যে আমার প্রথম কাজ, যেটা মানুষ দর্শক আর কি প্রথম দেখেছে এবং আমাকে পছন্দ করেছে, আমার কাজ ভালোবেসেছে।
এবং সেখান থেকেই ইন আ ওয়ে যাত্রা শুরু আমার ইন্দু দিয়ে। কারণ ইন্দুতেই সব থেকে বেশি মানুষ আমাকে অ্যাকনলেজ করেছে বলা যেতে পারে। তো সেটা প্রায় 2022 21-22 ওই সময়। তো এটা একটা লম্বা জার্নি, একটা আর এই এখন 2025-এ এসে ইন্দু শেষ হলো। এবং যখন যত বড় জার্নি হয়, যত দিন সেই কাজটার সাথে থাকা হয়, তো তার সাথে অ্যাটাচমেন্টটাও বেশি হয়। তো ইন্দুর সাথে অ্যাটাচমেন্টটা অনেক দিন ধরেই ছিল, যেমন মানুষের দর্শকের ছিল যে কবে আসবে কবে আসবে। আমরাও ওয়েট করেছিলাম যে কবে আমরা মানুষকে আলটিমেটলি গল্পটা বলতে পারবো যে কি হচ্ছে। তো সেটা যখন আলটিমেটলি সেটা বলা গেছে এবং গল্পটা সম্পূর্ণ হয়েছে এবং মানুষ ভালোবেসেছে, মানুষের ভেতরে অলরেডি একটা এক্সাইটমেন্ট ছিল, জানার কিউরিওসিটি ছিল যে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, চরিত্রগুলোর কি, কে খুনি, সেটা সব থেকে বেশি জানার মানুষের ইচ্ছে ছিল। তো সেটা যখন আমরা বলতে পেরেছি, মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং মানুষ ভালোবেসেছে, সেটা স্যাটিসফ্যাকশন আছে যে আলটিমেটলি একটা একটা সার্কেল কমপ্লিট হলো এত বছর আগে যেটা শুরু হয়েছিল। এবং তুমি তোমার ছোটবেলার কথা বিভিন্ন পডকাস্টে বলেছো, রাহুল দার সাথে বা তোমার আরেকটা যে তুমি চ্যানেলে পডকাস্ট করেছো সন্দেশ টিভি, সেখানেও বলেছো। তো ছোটবেলার কথা তোমাকে অনেকে জানে। তো আমি বলতে চাইছি যে তোমার ছোটবেলায় কোন হিরো বা কোন হিরোইনকে দেখে মনে হয়েছিল মানে খুব ইন্সপায়ার করেছিল যে আমি ছবি করব? আর তুমি একটা জায়গাতেও বলেছিলে যে তুমি যাত্রা ছাড়া মোটামুটি সমস্ত কিছু করেছো। তো এবার তুমি ছোট ছোট যে কাজগুলো প্রথমের দিকে করেছিলে, সেটা তো একটা কাউকে দেখে বা একটা কিছু দেখে, তো কোন জিনিসটা তোমাকে বেশি ইন্সপায়ার করেছিল? ধরো ছোটবেলায় আমি জানতাম না অভিনয় করবো। তো ছোটবেলায় আমার সাথে সিনেমার জগতে সেরকম কোনো মানে সম্পর্ক ছিল না। আমি একজন দর্শক হিসেবেই দেখতাম, আমার সিনেমা দেখতে ভালো লাগতো। কিন্তু সেটাও খুবই মানে এক ধরনের টিপিক্যাল সিনেমা, সেটাই দেখতাম। তো আমার সেরকম কোনো আইডিয়াল ছিল না ছোটবেলা থেকে। আমি যবে থেকে অভিনয় করা ঠিক করেছি সেটা অনেক পরে, অনেক বড় বয়সে, যখন আমি কলেজে উঠে গেছি, কলেজ প্রায় শেষে সেই সময়। তো সেই সময় আমি পুরো জিনিসটা নিয়ে প্রচন্ড মানে কি কনফিউজ ছিলাম, যে আমি নিজেই জানতাম না জিনিসটা কি। দেখেছি এত দিন ধরে, বাইরে থেকে দেখেছি, কিন্তু কি করে হয় সেটা জানতাম না। মানে আমি গাড়িটা দেখেছি, গাড়িটা চলে, কিন্তু গাড়িটা কি করে কাজ করে সেটা আমি জানি না। তো সেই সময় গিয়ে যখন আমি কাজ করতে শুরু করি, তখন নানা ধরনের কাজ দেখা শুরু হয়, এবং অনেক ধরনের কাজ দেখি, অভিনেতাদের দেখি। তো পার্টিকুলারলি সেরকম একজনকে পিন পয়েন্ট করে বলা খুবই মুশকিল হবে, কারণ আমি বহু লোকের কাছ থেকেই ইন্সপায়ার্ড হয়েছি। সবাই সবার জায়গা থেকে ভালো, কারোর হয়তো কোনো একটা পার্টিকুলার জিনিস ভালো, কেউ ইন টোটালিটিতে ভালো, কেউ খুব ভার্সেটাইল, সবার থেকে কিছু না কিছু নেওয়া আছে। তবে হ্যাঁ, একজনের যদি নাম নিতেই হয় তাহলে আমি বলবো যে একটা অভিনেতার আমার জীবনে প্রচন্ড ইনফ্লুয়েন্স রয়েছে, আমি তাকে রীতিমতো মিলেছি, সেটা হচ্ছে ইরফান খান। তার কাজ আমার বরাবরই ভালো লেগেছে, এবং তার মধ্যে যেটা সব থেকে বেশি আমি পেয়েছি ভালো লাগার কারণ, যে বিলিভেবিলিটি, বিশ্বাসযোগ্যতা, যেটা আজকের দিনে কাজে খুব ল্যাক হয় আমার মনে হয়। সেই বিশ্বাসযোগ্যতা আমি ওই অভিনেতার কাছ থেকে শিখেছি এক ধরনের। আমি পরবর্তী যে প্রশ্নটা তোমার কাছে রাখবো, যে যেটা হচ্ছে যে তুমি একেনের একটা খুব মানে একেন তোমাকে, অনির্বাণ দা এবং সোমক দাকে ছাড়া ভাবাই যায় না, মানে তোমাদের তিনজন ট্রায়ো। তো একেন তুমি যখন প্রথম শুরু করলে বা তোমার কাছে যখন বললো একেনের কথা তোমাকে, তার আগেও দুজন একেন করতেন, সৌম্যদা করতেন এবং আরেকজন করতেন, তার নামটা আমি হ্যাঁ। তো তাদেরকে মানে তোমার কাছে যখন এটা যখন এলো, তখন কি মানে তাদের থেকে অনেক বেশি সিজন তোমরা করেছো, অনেক বেশি সিনেমা তোমরা করেছো, তোমরা এখন পপুলার হয়ে গেছো সেই দুটো চরিত্রে। তো তাদেরকে দেখে কি কোনো একটা জায়গায় গিয়ে কি ইন্সপায়ার হয়েছিলে, মানে যখন তোমার কাছে প্রথম একেনের অফার এসেছিল? দেখো, একেন চরিত্রটা বা একেন পুরো কাজটাই তো আমাদের আগে থেকে শুরু হয়েছে, মানে আমরা যবে থেকে জন্ম করেছি তার আগে থেকে। তো অলরেডি একটা একটা আম, মানে একটা একটা ব্র্যাকেট সেট হয়ে গেছে যে এই চরিত্রগুলো কিরকম, এই চরিত্রগুলোর কাজ কি এই পার্টিকুলার এই গল্পে। তো সেগুলো সেট করা রয়েছে গল্পতে, এবং আমাদের আগে যারা অভিনয় করেছেন তারা সেটাকে ফলো করেছেন। তবে আমি একেন যবে থেকে মানে একেন যবে থেকে শুরু করেছি করার, তার আগে আমার একেন দেখা ছিল না। আমি এটা করতে গিয়ে একেন দেখি, এবং আমি দেখিনি সেটা মানে কাজটা করার পরে আরোই কনসিয়াসলি দেখিনি, যাতে তার প্রভাব না পড়ে আমার উপর।
কারণ এটা অলরেডি একটা বড় দায়িত্ব ছিল, কারণ এখানে একটা বড় ফ্র্যাঞ্চাইজ তখন অলরেডি ছিল, মানুষ প্রচুর ভালোবাসতো, এবং যারা আগে করে গেছেন তাদেরকেও মানুষ প্রচুর ভালোবাসতো। তো তাদের জুতোয় পা গলানো একটা বড় একটা 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 চ্যালেঞ্জ ছিল বলা যেতে পারে একজন অভিনেতা হিসেবে। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে একজন স্বতন্ত্র অভিনেতা হিসাবে আমার কাজ যে আমি যা বুঝছি এই স্ক্রিপ্টটা থেকে বা এই কাজটা থেকে, যে চরিত্রগুলোর কি মোটিভ হতে পারে বা কি এর উদ্দেশ্য চরিত্রগুলোর, সেটাকে আমার মতো বা আমার মানে সেন্সিবিলিটি দিয়ে সেটাকে পোর্ট্রে করার। তবে আমি পুরো সিরিজ না দেখে থাকলেও তার বিটস অ্যান্ড পার্টস কিছু না কিছু দেখেছি সোশ্যাল মিডিয়া বা এতে। তো তার একটা ধারণা ছিল আমার মাথায়, তো তাদের কিছুটা ধারণা বা কিছু ইনফ্লুয়েন্স হয়তো সাবকনসিয়াসলি আমাদের চলেও ছিল। আর একেনে যে এখন এত পপুলার হচ্ছে, এবং লাস্ট একেনটা যাকে বলে ধূমকেতু আসার আগে অব্দি মোড় ঘুরিয়ে দিয়েছিল, মানে এত কোটি টাকা ব্যবসা করেছিল। তো এইটা নিয়ে তুমি কি বলতে, মানে বাংলা ছবির যে এখন অবস্থাটা দাঁড়িয়েছে, সেটা কোনো ছবি কোনো ফেস্টিভ্যাল ছাড়া সেটা ভালো বড় কালেকশন করতে পারছে না, কিন্তু একেন পার্টিকুলারলি সেই ছবিটা সেরকম বড় কোনো ফেস্টিভ্যালে না এসে এত কোটি টাকার ব্যবসা করলো। সেটা নিয়ে তুমি কি বলবে, মানে সেটা কি কোনো একটা জায়গায় গিয়ে, মানে ভালো তো লাগছেই অবশ্যই, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে খারাপ লাগে যে আমার ছবিটার মতো অন্যান্য ছবিগুলো যদি ব্যবসা করতো তাহলে খুব ভালো হতো? হ্যাঁ, মানে ইন্ডাস্ট্রির একজন পার্ট হিসেবে অবশ্যই খারাপ লাগার জায়গা, যে যদি কোনো ইন্ডাস্ট্রিতে একমাত্র একটা ছবি ওয়ার্ক করে তাহলে সেটা সত্যি চিন্তার বিষয়। তবে আমার মনে হয় না যে শুধু এখানেই চলছে, অনেক ছবিও চলেছে আশেপাশে যারা এখানের মতো বড় কালেকশন আমরা খুব কম দেখি। দেখো, কালেকশন জিনিসটা নিয়ে আমার আমার পক্ষে বলা খুবই মুশকিল, কারণ আমি সেটা নিয়ে তো চর্চা করি না, আমার কাছে সেই অ্যামাউন্টের হিসাবও আসে না যে এইটা এত টাকা কামালো কি এত টাকা কামালো। আমি যেটা বলতে পারি দর্শকদের ভালোবাসা আশপাশের লোক থেকে যেটা শুনছি, সেই অ্যামাউন্ট নিয়ে বসতে গেলে সব ছবির অ্যামাউন্ট নিয়ে বসতে হয়, তার কত কালেকশন কি হয়েছে সেটা আমাদের অব্দি পৌঁছয় না এসে। তো সেই জায়গায় সেই আলোচনায় না যাওয়াই ভালো যে কে কত ইকোনমিক্যালি ভায়াবল। তবে হ্যাঁ, যেটুকুনি দেখে বোঝা যায় যে এখানের জনপ্রিয়তা এখান বেরোলে আঁচ করা যায়, এই প্রচুর মানুষ দেখেছে, প্রচুর মানুষ দেখে, ফিডব্যাক পাওয়া যায়। তো আমার সেটা মনে হয় যে সেটা শুধু এখানে হয়তো একটু বেশি, তবে এরকম আরো অনেক ছবিও আছে যেগুলো চলছে। তবে হ্যাঁ, মানে আমার আমার মানে একজন ইন্ডাস্ট্রির একজন কর্মী হিসেবে আমার মনে হয় যে এরকম আরো অনেক ছবি হওয়া উচিত, বা আমাদের ভাবা উচিত যে কি করে এখানে যদি হিট করতে পারে ঠিক করে, দর্শকদের মাংসকে এত ভালো লাগে, তাহলে আর কি কি বিষয় আর কি কি জিনিস নিয়ে আমরা কাজ করতে পারি যেটা দর্শকদের হিট করতে পারে। যদি এমন ছবি হয়েছে যেগুলো মানে কালেকশন না পাওয়া যাচ্ছে না, বা সেরকম ভাবে ইকোনমিক্যালি সাকসেসফুল নয়, তাহলে সেটা নিয়ে আরেকটু ভাবা উচিত বলে আমার মনে হয়। এবং তুমি যে এখন কাজ করছো, তোমার কাজগুলো মানে দর্শক খুব ভালোবাসছে প্রত্যেকটা কাজ, যেটা তোমার ছবি হলে এলেও তারা দেখছে, কারণ তোমার একটা অডিয়েন্স তৈরি হয়ে গেছে। এখন কি দায়িত্বটা একটু বেশি হয়ে গেছে? কারণ তুমি বরাবরই দেখেছি যেরকম ধরনের কাজ করেছো, আমি তোমাকে মুক্তি থেকে ফলো করছি, তো মুক্তি থেকে আমি দেখতে পাচ্ছি তুমি বরাবর যেরকম কাজ করো খুব স্ক্রিপ্ট মানে খুব চুজ করে করে করো, মানে ওই যাকে বলে যে যা তা কাজ তুমি খুব একটা কোনোদিনই করোনি। তোমার স্ক্রিপ্ট সিলেকশনের প্রসেসটা? আমার সেরকম কোনো প্রসেস নেই। প্রথম প্রসেস শুনে, স্ক্রিপ্টটা শুনে ভালো লাগলে, বেসিক ভালো লাগাটা হওয়া সব থেকে বেশি জরুরি। একটা স্ক্রিপ্ট শুনে বা গল্পটা শুনে বা চরিত্রটা শুনে যদি ভেতর থেকে একটা একটা আওয়াজ আসে ভেতর থেকে যে এই জিনিসটার অংশ হওয়ার ইচ্ছে হয়, যে এই চরিত্রটার একটা অংশ বা এই কাজটার একটা অংশ হওয়ার যদি একটা ভয়েস ভেতর থেকে আসে, তখন মনে হয় যে হ্যাঁ, এটা আমাকে করতেই হবে বা এটা আমার করা উচিত, তো সেটা হয়। তবে না, সেটা বলবো না যে আমি খুবই চুজ করে করি। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যেহেতু খুবই ছোট ইন্ডাস্ট্রি, চুজ করাটা একটা লাক্সারি, এখানে সার্ভাইভও করতে হবে আমাদের। তার মধ্যে যে স্ক্রিপ্ট আসে তার মধ্যে থেকে বেস্টটা খুঁজে বার করার চেষ্টা করি আমি।
যেরকম তোমার আরেকটা রিলিজ ছিল ভূতপূর্ব, যেটা প্রচন্ড সাকসেসফুল হয়েছে এবং সেটা কেউ ভাবতেই পারেনি এরকম সাকসেসফুল হবে। সব মানে খুব অল্প হল পেয়েছিল, তার মধ্যে নিজের বেস্টটা দিয়ে বেরিয়ে গেছে। তো ভূতপূর্ব ছবিটা তোমার রাজি হওয়ার কারণ কি ছিল? কারণ এটা তিনটে গল্পই আমাদের কাছে খুব পপুলার। শিকার গল্পটা অনেকের জানা ছিল না, আর তো শিকার গল্পটার উপর একটা এক্সাইটমেন্ট ছিল লোকের। তো দুটো গল্প খুব পপুলার, তো এটা তোমার রাজি হওয়ার কারণটা কি? প্রথমত গল্পটা একটি হরর ফিল্ম, যেটা আমি আগে করিনি কোনোদিনও। হরর ফিল্ম আমার আগে করার সৌভাগ্য হয়নি, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, যে গল্পটা আমাকে মানে অফার করা হয়েছিল শিকার, সেই গল্পের যে চরিত্রটা, সেই চরিত্রটা খুবই মানে ইন্টারেস্টিং, খুবই সুন্দর, অসাধারণ একটা চরিত্র। তুমি আগে কখনো করো? এরকম চরিত্র আমি আগেও করিনি কখনো। তো মানে সেইটাও একটা মানে বড় কারণ এক্সাইট করার অ্যাজ অ্যান অ্যাক্টর, সেটা একটা কারণ। তৃতীয়ত, যে টিমটা ছিল, যে আমাদের যে দুজন ডিরেক্টর, কাকুলি দি এবং অভিনব, প্লাস যে পুরো পুরো ক্রু টিম, ডিওপি বা আমাদের বিকিদা, আরো যারা যারা ছিল সবাই, এই পুরো টিমটা খুবই স্কিলড একটা টিম। এবং তাদের সাথে কথা বলে, তাদের সাথে বেসিক যখন সিটিংস হয়, আলোচনা হয়, তখনই তাদের সাথে কথা বলে আমি বুঝতে পেরেছিলাম যে এরা খুবই প্যাশনেট মানুষজন, তারা ছবিটাই বানাতে চায়। ইভেন আমাদের রাইটার সুজয় দা বিউটিফুল স্ক্রিপ্টটা লিখেছে, যে তিনটে গল্পকে একটা সুতোয় বেঁধেছে। তো এদের সাথে কথা বলেই মনে হচ্ছিল এরা খুব প্যাশনেট ফিল্ম মেকার, যারা খুব ভালো একটা ছবি বানাতে চায়। এবং হয়তো যে আমাদের দুজন ডিরেক্টর, তারা নতুন, প্রথমবার কাজ করছে, কিন্তু তাদের গল্প বলার ভঙ্গি বা গল্প বলার নেশা দেখলে মনে হয় না তারা নতুন। তারা একদম জেনে শুনে প্রিপেয়ার্ড হয়েই নেমেছে কাজটা করতে। তো এরকম একটা টিম, এরকম একটা গল্প, এরকম একটা চরিত্র পেলে কোন অভিনেতা চাইবে না কাজ করতে তাদের সাথে। আর আমাদের এখানে আমরা অনেক সময় শুনেছি বহু অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে যে তুমি তো ইন্ডিপেন্ডেন্ট কাজও করেছো। তো ইন্ডিপেন্ডেন্ট কাজে সবসময় একটা অসুবিধে হয় যে তাদের ডেটের কিছু অসুবিধে, বা তাদের খাওয়া দাওয়া, বা তাদের যে চার্জ থাকে, মানে ইন্ডিপেন্ডেন্ট কাজ সব মিলিয়ে বড় যে প্রোডাকশন থাকে সেখান থেকে অনেকটা কম মানে সার্ভিস প্রোভাইড করে। তোমার ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট কাজে তুমি করেছো এবং বড় প্রোডাকশন তো করেইছো, তো ইন্ডিপেন্ডেন্ট কাজের অসুবিধাগুলো কি কি? ইন্ডিপেন্ডেন্ট কাজে প্রধান অসুবিধা বলে দেখতে গেলে তো অনেক ধরনের অসুবিধাই খুঁজে বার করা যায়। কিন্তু যদি খুব বোধা ভাষায় বলা হয়, তাহলে ইন্ডিপেন্ডেন্ট কাজের অসুবিধে বলবো না, মানে যেটা ড্রব্যাক, সেটা হচ্ছে পয়সা। প্রথম কথা, যে খুব কম বাজেটে, খুব কম পয়সায়, খুব পার্সোনালি কাজটা করা হয়। যে সে তার খুব ক্লোজ বন্ধু বান্ধবের সাথে কাজ করছে, কাউকে খুব কম পয়সায় কাজ করতে হচ্ছে। এই একটা সেট আপ থাকে ইন্ডিপেন্ডেন্ট কাজে, যেটা কখনো কখনো একটু একটু এক্সট্রা প্রেশার নিতে হয়, এক্সট্রা লোড নিতে হয়। সেক্ষেত্রে যদি সবকিছু মানে এট দি এন্ড অফ দি ডে একটা 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 পয়সা বড় অ্যামাউন্টের বিজনেস, যেখানে পয়সা, তুমি সিনেমা বড় পয়সা ছাড়া বানাতে পারবে না। হ্যাঁ, যদি না তুমি সেরকম গল্পের উপর ডিপেন্ড করছে কিছুটা, কিন্তু যদি আমি অ্যাভারেজে ধরে নিই, সিনেমা একটা বড় বাজেট ছাড়া বানানো মুশকিল। তো সেইখানে বাজেট প্রথম যখন কমে যায় তোমার, তো পুরো জিনিসটাই কমে আসে। তো সেইটার সাথে লড়াই করা একটা বড় চাপ। সেখানে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো সেটা একটা ব্যাপার। তবে এই স্যাক্রিফাইস অ্যাডজাস্টমেন্ট গুলো তখনই মাথায় আসে যদি তুমি সেই কাজটা মানে মন থেকে করতে চাইছো না। তো যারা কাজটাকে ভালোবেসে বা গল্পটার উপর বিশ্বাস করে বা টিমটার উপর বিশ্বাস করে কাজটা করছে, তাদের ক্ষেত্রে আমার মনে হয় না সেটা খুব একটা প্রবলেম হওয়া উচিত। তাও আমরা একটা সেট আপে যেহেতু কাজ করি, আমাদের কিছু বেসিক চাহিদা থাকে, সেইটা নিয়ে একটা ইউনিক, মানে একটা শুটিং ফ্লোর, ইটস লাইক এ ওয়ার, মানে সেখানে অনেক কিছু হতে পারে, একটা যুদ্ধক্ষেত্রের মতো। তো সেইগুলোর সাথে অ্যাডজাস্টমেন্ট করা, সব কাজই করতে হয়, শুধু ইন্ডিপেন্ডেন্ট কাজ বলে নয়, বড় প্রোডাকশনের সাথেও অনেক সময় অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো সেটা ইটস এ পার্ট অফ দ্য গেম। আর তোমাকে আমরা দেখেছি যে তোমার বেশ কিছু কাজে যেহেতু খুব অল্প মানে হয়তো স্ক্রিন টাইম, কিন্তু সেই কাজগুলো যেরকম তুমি করেছো, যেরকম এসবিএফ এর থেকে সত্যি বলে সত্যি কিছু নেই, সেখানে তোমার চরিত্রের যে গুরুত্ব সেটা যেরকম রয়েছে, কিন্তু স্ক্রিন টাইমটা খুব কম।
যেটা ডায়লগও খুব কম বলা রয়েছে, বা তোমার অরণ্যের প্রাচীন প্রবাদ বলে একটি ছবি এসেছিল, তো সেই ছবিটার ক্ষেত্রেও তোমার যে স্ক্রিন টাইম সেটা খুব কম, কিন্তু তোমার চরিত্রটাই ওখানে মুখ্য চরিত্র, মানে তখন তুমি মার্ডার হয়ে যাবে। তো এবার এই ধরনের চরিত্র যখন করো তখন কি মানে যে বোঝা বা যে দায় মানে যে ভারটা যেটা থাকে বড় চরিত্রের ক্ষেত্রে, সেটা কি কোনো সময় ফিল করো, মানে এই ধরনের চরিত্র যখন করো কম স্ক্রিন টাইমে? না, কম স্ক্রিন টাইমে মানে সত্যি বলে সত্যি কিছু নেই, স্ক্রিন টাইম মানে দেখো গল্পটা যেভাবে লেখা সেখানে শুধু আমার একার নয়, অনেক বড় বড় অভিনেতারা রয়েছে, তাদেরও স্ক্রিন টাইম যেটা বলছো সেটা অনেকটা কম, কারণ গল্পটার সেট আপটাই সেটা। কিন্তু আবার অন্যরকম ভাবে দেখতে গেলে সবাই প্রত্যেকটা সিনেই রয়েছে, তো সেরকম ভাবে বলাও যায় না স্ক্রিন টাইম কম, প্রত্যেকটা চরিত্রই মুখ্য চরিত্র সেখানে। হ্যাঁ, হয়তো তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট চরিত্র আছে যারা মেন গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা চরিত্র সেখানে ইম্পর্টেন্ট। তো আহ, আহ, সত্যি বলে সত্যি কিছু নেই, আহ, ওটাই মজা যে প্রত্যেকটা চরিত্র তার যতটুকু পার্ট গল্পে, সেই গল্পটাকে সে সেইটুকুনি পার্ট মানে তার অংশ, ওইটুকুনি অংশ দিয়ে সে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং অরণ্যের প্রাচীন প্রবাদেও আমি বলবো না স্ক্রিন টাইম যে কম, আমার চরিত্রটা খুবই ইম্পর্টেন্ট একটা মুখ্য চরিত্র, কারণ সেই গল্পের ক্যাটালিস্ট, তার জন্যই গল্পটা এগোচ্ছে, সেই চরিত্রটা না থাকলে গল্পটা এগোতেই না। তো আমার দেখো অভিনেতা হিসেবে আমি স্ক্রিন টাইম খুব একটা বেশি ভাবি না, যদি আমার চরিত্রটা খুব ভালো লাগে, চরিত্রটা ভালো লাগলে আমার যদি মনে হয় যে আমার ওখানে করার আছে বা আমি কিছু দিতে পারি এই চরিত্রটাকে, তখন আমার স্ক্রিন টাইমটা খুব একটা বেশি মানে ভাবি না সেটা নিয়ে। যেমন আরেকটা কাজ, স্ক্রিন টাইম যেহেতু তুমি বলছো, এবং ইন্দুবালা ভাতের হোটেলে সেখানে আমার খুবই ছোট দুটো এপিসোডের একটা সিন ছিল, কিন্তু আমি সেটা কোনোদিন ভাবিনি সেভাবে, কারণ ওই চরিত্রটা মনে হয়েছিল যে আমি অনেক কিছু দিতে পারি চরিত্রটা, এবং দিয়ে হচ্ছে। থ্যাংক ইউ। বাট হ্যাঁ মানে তো আমি ওরকম ভাবে ভাবি না। আরেকটা যেটা যেটা জিজ্ঞেস করলে স্ক্রিন টাইম ছোট নিয়ে ভাবনার বিষয়, আমি বলতে পারি যে অভিনেতা হিসেবে যেটা আমার মানে আমার কি বলবো মানে আমার বিশ্লেষণ, যে ছোট স্ক্রিন টাইম ছোট হলে একটু সুবিধা হয়, যে আজকে মানে আমরা যেহেতু বাংলা বাজারের টাইম খুব কম, কারণ এগেন বাজেট খুব কম, আমাদের কম দিনে শুট করতে হয়, তো বড় চরিত্রের ক্ষেত্রে সেই টাইমটা পাওয়া যায় না যে প্রত্যেকটা সিনকে সমান গুরুত্ব দিয়ে ভাবা, কারণ সেই প্রেশার থাকে, একদিনে 10-12টা 14টা 15টা সিনও শুটিং হয়, তো সেই সেই স্পেসটা থাকে না, সেই সুযোগটা থাকে না যে তুমি প্রত্যেকটা সিনকে সমানভাবে গুরুত্ব দিয়ে শুট করবে। তো সেখানে কিছুটা ইনস্টিংক্টের ওপর বিশ্বাস রাখতে হয় নিজে, যে হ্যাঁ এটা আমি এই চরিত্রটা এই তাহলে এই জায়গায় এরকম করবো করে নেওয়া যায়। কিন্তু ছোট স্ক্রিন টাইমের ক্ষেত্রে যেটা সুবিধা হয় যে এক্সট্রা কেয়ার দেওয়া যায় প্রত্যেকটা সিন এক্সট্রা ভাবা যায়, কারণ সেই সুযোগটা থাকে। দিনে তোমার হয়তো একদিনে হয়তো একটাই সিন, দুটো সিন আছে, তুমি সারাদিন ওটা বসে ভাবলে তুমি এমন ভাবে করবে, মানে 4 দিন কি 5 দিন শুটিং আছে তা না, তুমি 5টা সিন কি 10টা সিন তুমি ভেবে ভেবে নিলে যে তুমি এরম ভাবে করবো, এরম ডিজাইন করবো, এরম করবো, তো এই স্পেসটা পাওয়া যায়, এই সুযোগটা পাওয়া যায়। তো সেই জন্য মানে দুটো কাজ দু রকম, মানে বড় চরিত্রের দায়িত্ব অন্যরকম, ছোট চরিত্রের দায়িত্ব অন্যরকম। এবং তুমি তো অনেকগুলো জনারই ট্রাই করেছো, জনার বলতে সিরিজ, সিনেমা, অডিও, কখনো কি মনে হচ্ছে, কারণ আমরা একদম ফ্র্যাঙ্কলি বলতে গেলে সিনেমা এখন হয়তো লোকে আরো দেখছে, হলমুখী হচ্ছে, কিন্তু টেলিভিশনটার উপর সবসময় লোকের একটা ঝোঁক রয়েছে, টেলিভিশন লোক দেখে, কখনো কি মনে হয়েছে যে আমি টেলিভিশনটা ট্রাই করি? কারণ এই রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি যারা সিনেমা করছে তারা অনেকে টেলিভিশনটা ট্রাই করছে, তাদের একটা কন্ট্রাক্ট থাকছে যে তার পাশাপাশি তারা সিনেমা সিরিজ করবে। তো টেলিভিশনটা ট্রাই করার জন্য তোমাকে কখনো কেউ অ্যাপ্রোচ করেছিল? মুখ্য চরিত্রের কথাই আমি বলছি। আমি সিনেমা সিরিজ করার আগে টেলিভিশনই করতাম। আমি হিরোর কথা, মানে হিরোর কথা বলতে মানে এখনকার কথাটা, এখনকার কথা, হ্যাঁ এখন বলেছে অনেকেই, কিন্তু এখন এই মুহূর্তে টেলিভিশন করতে চাই না, ওটা আমার এখন এই মুহূর্তে প্রায়োরিটি নয়। তবে এমন নয় যে আমি করবো না, হয়তো কোনোদিনও সুযোগ হলে সেরকম চরিত্র হলে, সেরকম কাজ হলে অবশ্যই করবো। আমার করার ইচ্ছে আছে। টেলিভিশন আজকের দিনে দাঁড়িয়ে টেলিভিশন একটা বিরাট বড় মিডিয়াম, বিরাট বড় অডিয়েন্স সেই টেলিভিশন দেখে। তো
টেলিভিশনেরও অন্য মজা আছে, আমি অবশ্যই করব। আমি অ্যাকচুয়ালি এই সময়টা, যে সময়টা আমরা রয়েছি, সেই সময়টা খুবই একটা টালমাটাল সময়। আহ, মানে হোল এই 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 ইন্ডাস্ট্রিটাকে দেখলে, মানে আর্ট, সিনেমা অ্যাজ আ আর্ট হিসাবে দেখলে এটা খুবই টালমাটাল সময়। এখন অনেক কিছু চেঞ্জ হচ্ছে, অনেক নতুন টেকনোলজি আসছে, অনেক অডিয়েন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন কোভিডের আগে হলে গিয়ে ছবি দেখার যে চলটা ছিল সেটা নেই এখন আর। লোকে হলে যাচ্ছে না, কারণ তারা ওটিটিতে, যারা জানে যে ওটিটিতে চলে আসবে, ওটিটিতে দেখবে। তো যারা অতটা ছবি নিয়ে অতটা প্যাশনেট নয় দর্শক হিসেবে, তারা ওটিটির জন্য ওয়েট করছে। তো সেখানে একটা বড় কাট, অডিয়েন্স কাট হয়েছে হলে। প্লাস ওটিটিতে অনেক ধরনের, যেহেতু সবাই এখন ওটিটি দেখছে, ওটিটিতে অনেক রকমের ট্রায়ালস এন্ড এরার্স করা হচ্ছে। এটা এটা করে দেখা হচ্ছে এটা চলছে কিনা, এটা করে দেখা হচ্ছে এটা চলছে কিনা। তো সেক্ষেত্রে টিভির মিডিয়ামটা অনেক রকম ভাবে চেঞ্জ হচ্ছে। টিভি মিডিয়ামও বোঝা যাচ্ছে না যে আলটিমেটলি, কারণ লং ফরম্যাট টিভি এখনো চলছে না আমার যতটুকু জ্ঞান যা দেখছি। কারণ আমি আগে যা দেখি, ছোটবেলা না, বেশ কয়েক বছর আগে অব্দিও দেখেছি, সিরিয়াল হিট করলে 1.5 বছর, 1-2 বছর, 2 বছর চলতো। এখন সেটা দেখতে পাচ্ছি না। এখন 4-5 মাস, 6 মাসের বেশি চলছে না। তো সেক্ষেত্রে ওই 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 মিডিয়ামটাও অনেক ট্রায়ালস এন্ড এরার্স এর মধ্যে দিয়ে চলছে। তো আমি সেই জন্য একটু দূর থেকে দেখার চেষ্টা করছি যে আলটিমেটলি এটা কি জায়গায় কি দাঁড়ায়, এবং ওয়েট করছি যে কবে আমার কাছে টিভি থেকেও যদি সেরকম কোনো সুযোগ আসে, যেটা আমার সাথে, আমি যেরকম কাজ করতে চাই বা আমি যেভাবে কাজ করতে চাই সেটার সাথে অ্যালাইন হচ্ছে, তাহলে অবশ্যই করবো। আর টিভি কি তুমি এমনি ফলো করো, মানে টেলিভিশন শো যেগুলো হয় তুমি কি মাঝে মধ্যে টাইম পেলে কি ফলো করো? না, আমার দেখা হয় না। আচ্ছা, এমনি সিরিজের কথা আমি যদি বলি, সিরিজ বা সিনেমা এগুলো তো তুমি ফলো করো? হ্যাঁ, অনেকগুলো বেশ কিছুদিন হলো একটু ফলো করা হচ্ছে না, মানে ছবি সিরিজ আমি দেখতে থাকি। অনেক ধরনের সিরিজ দেখতে থাকি, অনেক ধরনের ছবি দেখতে থাকি। রিসেন্টলি যেমন আমি পুজোর সবকটা ছবি দেখা হয়ে গেছে, হিন্দি ছবিগুলো দেখা হয়ে গেছে। তো দেখা হয়, হ্যাঁ, মানে দেখা হয় না বললে ভুল হবে, দেখা হয়। পুজোয় যে তুমি 4টে ছবি দেখলে, তার মধ্যে তোমার বেস্ট কোনটা লাগলো? মানে বেস্ট বলতে বলছি যে মানে কোনটা একটু বেশি ভালো লেগেছে, কোনটা একটু তার নিচে লেগেছে, এরকম? সেইটা নিয়ে এত কাটাছেড়া করার মতো জায়গায় আমি নেই। তবে আমি যেটা মনে হয়েছে যে 4টে ছবি 4 রকমের ছবি। 4টে ছবির বক্তব্য 4 রকমের, 4টে ছবির মেকিং 4 ধরনের, 4টে ছবির ভাষা 4 ধরনের। তো এই ধরনের 4টে মানে একই সাথে পুজোয় 4টে 4 ধরনের ছবি বেরোচ্ছে, এটা পুরো ভালো জিনিস। তো আমার মনে হয় যে এরকম প্রতি বছর এরকম চেষ্টা করা উচিত আমাদের ইন্ডাস্ট্রির তরফ থেকে। খুব গ্রো করছে। হ্যাঁ, গ্রো করছে, মানে এত, তুমি যদি রঘু ডাকাত দেখো বা দেবী চৌধুরানী দেখো বা ইভেন রক্তবীজও দেখো, এই 3টে ছবি তুমি যদি বাজেট দেখো, তার মেকিং দেখো, তো তুমি দেখতে পাবে যে প্রচুর টাকা খরচা করা হয়েছে, প্রচুর বড় ভাবে ভাবা হয়েছে জিনিসটাকে। তো এইটা যে এখন ভাবতে পারছে বাংলা, যে আমিও একটু বড় ভাবে ভাববো, যাতে আমি ন্যাশনাল মার্কেটের সাথে কম্পিট করতে পারি। তো এইটা শুরু হয়েছে বলা যেতে পারে, এই স্টেপটা। এবার এই এই মানে এই যে নতুন স্টেপটা যে শুরু হয়েছে, সেগুলো, এই যা স্টেপ নেওয়া হচ্ছে, সেই স্টেপ থেকেই আমাদের শিখতে হবে যে আমাদের কি কি ভুল হচ্ছে, কি কি ঠিক হচ্ছে, তাতে আবার বেটার করতে হবে, আবার চেষ্টা করে যেতে হবে। at the end of the day it's a risk taking business, তো তোমাকে রিস্ক নিয়ে যেতেই হবে। আর তুমি আরেকটা জিনিস বলো, যে যেটা তুমি কি নেগেটিভিটিকে মানে পাত্তা দাও? মানে নেগেটিভিটি বলতে আমি বলতে চাইছি, ধরো তুমি একটা কোনো সিরিজ করো, যেরকম আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বলছি, একদম খোলাখুলি আমি বলছি, যেরকম বাতাসে গুনগুন বলে তুমি যে কিছুদিন আগে সিরিজটা করলে, সেই সিরিজটার যে রিভিউ, আমার সিরিজটা পার্সোনালি ভালো লেগেছে, আমি আমার রিভিউতেও সেটা বলেছি। কিন্তু আমাদের এখানকার যারা ক্রিটিক্স রয়েছে, তাদের বলছে অনেকে সিরিজটা ভালো লাগেনি, বা আমার যারা বন্ধুরা যারা দেখে অনেকেই বলছে সুয়াত্রদার আগের যে কাজ হতো সেটার মতো হলো না, আমরা কিরকম যেন একটা মানে ওটাকে বলে মানে মানে কিরকম একটা বোর বোর লাগছিল সিরিজটা। তো আমি সেটাই বলছি, এই নেগেটিভিটি গুলো বা এই যে লোকে যে খারাপ যেটা বলছে, এটাকে কি তুমি শোনো? মানে না, লোকের বলার রাইট আছে, তাদের তাদের যে ভেতরের ইমোশন, তাদের ছবিটা দেখে যেটা মনে হচ্ছে, তাদের ফিডব্যাক দেওয়ার রাইট আছে, তারা দিচ্ছে। আমাকে সেটা শুনতে হবে তার তো কোনো মানে বাধ্যবাধকতা নেই। আমি শুনলাম, ভালো লাগেনি, ওকে, অ্যাকসেপ্ট করলাম।
কারণ প্রচুর মানুষ বলেওছে, মানে যেমন তুমি বললে, প্রচুর মানুষের সাথে এরকমও বলেছে যে আমার সিরিজটা খুব ভালো লেগেছে। আমার পার্সোনালি ভালো হ্যাঁ, লাগে। তো অন্য ধরনের লেগেছে, বেশ একটা অন্য ফ্লেভার লেগেছে, এরকমও প্রচুর লোকে বলেছে। আমি সেটা নিয়েও খুব একটা নেই যে তারা ভালো বলছে বলে তারাই একমাত্র ঠিক, সেরকমও নেই। তো দুটোই আমার কাছে সমান। খারাপ বললেও আমি তার থেকে ওকে শুনলাম, ভালোটাও আমি শুনলাম ওকে। আর কিন্তু খারাপ বললে তোমার মধ্যে কি সেটা কোনো এফেক্ট ফেলে, মানে যে পরবর্তী যখন কাজ করবে বা সেটা? আমি তো কাজটা করছি আমার আমার জায়গা থেকে, বা যারা কাজ ডিসাইড করছে তাদের, তার একটা কাজ কিছু মানুষ ডিসাইড করে এই কাজটা হবে, হ্যাঁ, এবং তারপরে একটা টিম তৈরি করে, ডিরেক্টর আসে, ডিওপি আসে, বাকি পুরো টিম তৈরি হয়, তারপরে সবার শেষে অভিনেতারা আসে। তো এত কিছু করার পরে যখন কাজটা হয়, তখন কাজটা একটা প্রসেসটা খুবই অর্গানিক্যালি কাজটা হয়। তো সেখানে দাঁড়িয়ে আমরা যখন, আমি এটুকু নিজেকে প্রশ্ন করি, আমরা যখন যেই কাজটাই করছি সেই কাজটা আমরা কি 100% দিয়ে করেছি, আমরা কি আমাদের, আমার জায়গা থেকে আমি ট্রুথফুলি করার চেষ্টা করেছি, আমার কাজ ওইটুকুনি। তার বাইরে ভালো লাগা খারাপ লাগা মানুষের রাইট আছে সেটা বলার। হ্যাঁ, এবার তুমি আমাকে কিস্তি দিতে পারো না, যদিও দেয় প্রচুর লোকে, এখন কিস্তি দেওয়া খুব ইজি। যে আমি তো কেউই নই, বড় বড় মানুষদেরই দেয়। তো আজকের দিনে যেটা দাঁড়িয়ে গেছে যে যত বড় মানুষ তাকে তত বেশি কিস্তি করা সোজা। হ্যাঁ, কারণ সেই রাইটটা আছে, সেই রাইটের থেকেও সেই সেই সুযোগটা আমার কাছে আছে। তো যেটা তারা বলতেই পারে, তাদের তাদের এ কথা। আমার কাজ, হ্যাঁ, যদি তাদের মধ্যে থেকে সত্যি কেউ কিছু এরকম পয়েন্ট আউট করে যে কনস্ট্রাকটিভ কিছু একটা আলোচনা করে, কনস্ট্রাকটিভ কিছু যদি হয় যে হ্যাঁ এই পয়েন্ট যেটা বলছি এটা এটা খারাপ হয়েছে কারণ এই কারণ, তখন সেটা আমি অবশ্যই শুনি। কারণ বেশিরভাগ লোকই যারা বলে তারা খারাপ আর ভালো বলে, তারা কিছু কিছু বলতে পারে না। তো খারাপটা কেন খারাপ, ভালোটা কেন ভালো, সেটা সেটা আমাকে বলতে হবে না। তুমি একটা খারাপ মানুষ, খারাপ মানুষ বলে দিলাম তোমাকে, কেন খারাপ সেটা তোমাকে বলতে হবে না। তো সেটা না বলতে পারলে তখন তুমি কিছু বুঝোনি, বা তুমি একটা জাস্ট ওপর ওপর দেখে গেছো। ওপর ওপর দেখে তোমার কথা আমি কেন শুনতে যাবো? তুমি আমাকে কনসেপ্ট আলোচনা করো যে আমার এই কারণ চরিত্রটা ওই জায়গায় ওরকম করেছিল, ওই জায়গায় এটা করেছিল, এটা কেন করলো আমাকে বোঝাও। আমি সত্যি তখন শুনবো, হ্যাঁ সত্যি কেন বললো এরকম কথাটা, তো ঠিক না। তো মানে মানে যুক্তি দেখাতে হবে, যুক্তি দেখাতে হবে। হ্যাঁ, তোমার খারাপ লাগার কারণটা কি, সেটা তোমার, এটা স্বাভাবিক জিনিস। ভালো লাগলো কেন ভালো লাগে, শুধু আমার সিনেমা বা কাজের কথা বলছি, যে কোনো জিনিসই তুমি একটা মানুষকে কিস্তি দিচ্ছ, তুমি কেন কিস্তি দিচ্ছ সেটাও তোমাকে বলতে হবে। কেন কিস্তি দিচ্ছি, আমার ইচ্ছে হয়েছে আমি কিস্তি দিচ্ছি, এটা বলতে পারো না তুমি। আর তুমি যখন বরাবর কাজ করেছো, একটা জিনিস আমরা দেখেছি যে তুমি যখন কাজ করো তখন যে যে ছবির যে বক্স অফিস সেটা নিয়ে তুমি খুব একটা মাথা ঘামাও না, যেটা তুমি আগে একটা ইন্টারভিউতে বলেছিলে। কিন্তু এখন আমাদের বাংলায় সত্যিই কিন্তু বক্স অফিসের লকডাউনের পর থেকে একটা প্রভাব ফেলেছে, যেটা আগে যে কালেকশনটা হতো সেটা এখন হয়নি। সেটার কারণটা তুমি বললে অনেকে ওটিটির জন্য বসে আছে, কিন্তু ভালো ছবি হলেও মানে সেই ছবিটা যদি ওটিটিতেও, যদি মানে ওটিটির জন্য তো নর্মাল কোনো প্রোডাকশন, সেই যে ছবিটা ওটিটিতে আসবে কিনা কোনো ঠিক নেই। যেরকম ভূতপূর্বর কথা আমি যদি বলি, তো ভূতপূর্ব হিট করে গেছে, কিন্তু আরো ভালো সাবজেক্টের ছবিগুলো মানুষ যাচ্ছে না, এটার কারণটা কি মানে তোমার মতে? ওই যে তোমাকে বললাম যে এখন পুরো ইন্ডাস্ট্রিটাই একটা পুরো, এই সিনেমা অ্যাজ এ আর্ট এই জিনিসটা পুরোটাই একটা নতুন রিফরমেশনে রয়েছে। নতুন, যেমন আমাদের ছোটবেলায় কম্পিউটার আসার পরে পুরো সোসাইটিটা চেঞ্জ হয়ে গেছিল, তেমনি নতুন টেকনোলজি আসার পরে এখন পুরো এই আর্ট, সিনেমা আর্ট অ্যাজ এ আর্ট, এটা পুরো জিনিসটা চেঞ্জ হচ্ছে। এবং শুধু সেটা বাংলায় না, সেটা আমাদের বলিউডও সেম অবস্থা। বলিউডও প্রচুর বাজেটে কাট হচ্ছে, মানে বাজেট ইস্যুজ হচ্ছে, ফ্লপ হচ্ছে, বাজেট কম হচ্ছে, অত বাজেট আগে যেটা খরচা করতে এখন সেটা খরচা করছে না। ইভেন হলিউডেও, বাইরেও সেম প্রবলেম ফেস করছে। তাদের প্রবলেমের সাইজ গুলো হয়তো আমাদের থেকে বড়, কিন্তু পড়ে গিয়ে সব ব্যাপারটা একই। কারণ তারাও বুঝতে পারছে না যে তারা কি, মানে কোন দিকে ব্যাপারটা এগোচ্ছে। হলিউডে দেখলেও দেখতে হবে এত রকমের প্রবলেম চলছে, এত রকমের প্রোটেস্ট চলছে। তো আমাদেরও সেটাই হচ্ছে। আমরা আমরা বরাবরই এখানে চেষ্টা করে গেছি, আমাদের এখানে বাজেট যেহেতু কম, আমাদের বরাবরই যেটা করতে হয় যে সার্ভাইভ করাটা সবার আগে চলে আসে। একটা লোক বা একটা প্রোডাকশন হাউস বা একটা প্রোডাকশন, তোমার তুমি যে বছরে 5টা ছবি বানাবে, সেই 5টা ছবির যদি 4টে মানুষ হলে গিয়ে না দেখে, অ্যাকচুয়ালি প্রডিউসারের সেই লাভটা নেই। সে ওটিটিতে আসা অবধি তাকে ওয়েট করতে হবে। তো
সে যদি টাকাটা ইনকাম না করতে পারে, তো সে আরো ছবি বানাবে কি করে? ইটস আ বিজিয়ার সাইকেল, মানে এটা একটা কোনো পয়েন্ট আউট করা যাবে না। চলছে এখন নানা রকমের চেষ্টা করা হচ্ছে, এটাকে আপলিফট করার, অনেক রকমের কাজ করার চেষ্টা করা হচ্ছে, রিস্ক নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আমরা মানে উই ক্যান হোপ যে ইট উইল বি বেটার। আর কখনো কোনো চরিত্র তোমাকে বলা হয়েছে এবং তুমি সেটাকে ভয় পেয়েছো, কখনো হয়েছে এরকম? ভয় পেয়েছি বলতে? ভয় পেয়েছো বলতে মানে চরিত্রটা করতে এবার সত্যি একটু অন্যরকম লাগছে, মানে অন্যরকম বলতে এই চরিত্রটা কি আমি পারবো, এই চরিত্রটা মানে কখনো কি এরকম হয়েছে? সেটা প্রত্যেকটা চরিত্র করার সময় হয়। প্রথম যখন চরিত্র আহ, মানে কোনো চরিত্র করতে যাই, প্রথম এক ভয়টা বরাবরই থাকে। এই চরিত্রটা কি হবে, এই চরিত্রটা কি আগের ওইটার মতো না হয়ে যায়, এই চরিত্রটাকে আমি নতুন কি দিতে পারি। এই ভয়টা, এই প্রশ্ন, এই সেলফ ডাউট, যেমন শুধু আমার না, প্রত্যেকটা অভিনেতারই থাকে, প্রত্যেকটা আর্টিস্টেরই থাকে। তবে সেই ভয়টাকে জয় করাই এই 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 পুরো জিনিসটার পার্ট। ভয়, সারাক্ষণ ভয় পেয়ে গেলে তো আর কাজটা করা হয় না। তো ভয়টা কে আস্তে আস্তে জয় করার প্রসেসটাকে আমি এনজয় করি অ্যাজ অ্যান অ্যাক্টর। আর ব্যোমকেশও তুমি যেরকম করেছো অজিতের চরিত্রে, ওই ব্যোমকেশটাই লাস্ট ব্যোমকেশ ছিল, তারপরে এসবিএফ থেকে আর কোনো ব্যোমকেশ হয়নি, পরবর্তীকালে হয়তো তুমি করবে, কারণ ওই আবিদ্যা বলেছেন ব্যোমকেশ এখনো শেষ হয়নি। তো ব্যোমকেশে অজিতের চরিত্রটা তোমাকে যখন বলা হলো যে এটা তোমাকে করতে হবে, সেটা এত ফেমাস চরিত্র, করতে অনেক অভিনেতা অভিনেত্রীরা করেছেন, তো অজিতের চরিত্রটা তোমাকে যখন প্রথম বলা হচ্ছে তখন মাথায় প্রথম কি এসেছিল? তখন মানে অনেক কিছু একসাথে এসেছিল। এক হচ্ছে যে অজিত নামটাই একটা বড় একটা একটা ভার, একটা রেসপন্সিবিলিটি। তো সেইটা, এই ভয়টা যেটা বলছিল, সেই ভয়টা এসেছিল। সেকেন্ড, যেটা মনে হয়েছিল, ভয়ের সাথে আনন্দ এসেছিল যে আচ্ছা, যে যদি আমি করি তাহলে যত বড় বড় মানুষ অজিত করে গেছে, কারণ আইকনিক ক্যারেক্টার, এত বড় বড় মানুষ করে গেছে, সেই তালিকায় আমার নামটাও অ্যাড হবে, সেই সেই আনন্দটাও ছিল। প্লাস একটা কনফিউশনও ছিল, কারণ আমি সেই সময় অলরেডি মানে এরকম সাইড কিক বলা যেতে পারে, তো সেই রকম চরিত্র অলরেডি দুখানা করছিলাম। তো তার সাথে আবার এরকম একটা চরিত্র করা, সেই কনফিউশনটাও ছিল। কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে, যখন আমার সাথে আরো কথা হলো, এগোলো, কথা এগোলো, এবং আমি নিজেও ভাবলাম, আমার মনে হলো যে ওয়াই নট, মানে এইরকম সুযোগ তো বারবার আসবে না জীবনে। আমি জানি না ভবিষ্যতে আমি আর অজিত করবো কি করবো না, তবে আমি যে করলাম একবার এবং আমার যে নামটা রয়ে গেল ওই অজিত হিসাবে, ইটস মানে ইটস অ্যান অ্যাচিভমেন্ট, এটাই আমার পাওনা আমার কাছে। এবং বাড়িতে আঙ্কেল আন্টিও তোমার যখন ছবি দেখেন, তারা তখন ছবিটা দেখে কি বলেন? কারণ ছবিটা দেখে বলতে হচ্ছে তোমার প্রত্যেকটা কাজের কথাই আমি বলছি, তারা দেখে কি বলেন, মানে তারা কি বলে দেন যে এই জায়গাটা ভুল হচ্ছে বা কেন ভুল হচ্ছে, বা এই জায়গাটা ভালো হয়েছে বা কেন ভালো হয়েছে? না, আমার মা সবই ভালো লাগে, আমি করছি মানেই ভালো লাগে আমার মায়ের। তবে হ্যাঁ, বাবা কিছু কিছু সময় কিছু কিছু পয়েন্ট বলে, ওই জায়গাটা ভালো হয়েছে, এই জায়গাটা হতে পারতো একটু বেটার, এবং বলে কিছু সময়। এবং সেগুলো কি তুমি মাথায় নিয়ে পরবর্তী কাজের জন্য এগো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকে মাথায়, কিছু পয়েন্ট যদি ভ্যালিড পয়েন্ট হয় সেগুলো অবশ্যই মাথায় রাখি। তবে মানে ইটস আ প্রসেস, মানে এটা তো সব কাজ তো একরকম হয় না, মানে ওই কাজটা ভুলটা যে পরের কাজটা তো হবে, তার তো কোনো গ্যারেন্টি নেই, বা সেটা যে তার যে সিনারিওটা সেম হবে সেটাও তো নয়। তো আর অডিও স্টোরিটা তোমার কাছে মানে এলো কিভাবে? অডিও স্টোরিটা খুব সাকসেসফুল হলো, একটাই করলে খুব সাকসেসফুল হলো। আমাকে অনেকবারই বলেছিল মির্চি থেকে, এবং অনেকদিন ধরেই বলছিল। আমি খুবই একটু স্কেপটিক্যাল ছিলাম, যদি অডিও স্টোরি জিনিসটা একটা অন্যরকম মিডিয়াম, কমপ্লিটলি আলাদা মিডিয়াম, আমি আগে কখনো করিনি। তো আমিও নিজেও একটু কনফিউশন, স্কেপটিক্যাল ছিলাম, একটু ডাউটে ছিলাম যে আমি করতে পারবো কিনা। তবে মির্চির টিমের সাথে যখন দেখা হলো, বিশেষ করে অভিজিৎ দা খুব গাইড করে, ভালো করে একদম আমাকে মানে অভয় দিয়ে করতে বলেছে, হবে 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 করে আমি করলাম তাদের সাথে, খুব মানে ওদের জন্যই আমি আরো ইজিলি করতে পেরেছি আর কি। এবং সেটা খুব সাকসেসফুল হয়েছে। পরবর্তীকালে কি আর কোনো করার প্ল্যান রয়েছে অডিও স্টোরি? হ্যাঁ, অবশ্যই, আমার কাছে এলে অবশ্যই করবো।
আর তারপর কি আর এসেছে, মানে তুমি যে করেছিলে মৃত্যুর খাবার? আপাতত তো আসেনি, তবে হয়েছে এক দু জায়গা থেকে বলেছে। সেখানে কি করার প্ল্যান রয়েছে? দেখা যাক দেখা যাক। আর তুমি বরাবর যেরকম ধরনের চরিত্র করো একটা অপরের থেকে আলাদা হয়, তো তুমি বলো যে একটা চরিত্র যখন তুমি করলে সেটা থেকে বেরিয়ে গিয়ে আরেকটা চরিত্র করা সেটা কতটা ডিফিকাল্ট হয়ে যায়? কারণ আমি যদি বলি তুমি যে ইন্দু করছো, ইন্দুতে যে তোমার যে ক্যারেক্টার সুজাত, সেখান থেকে বেরিয়ে পরবর্তী তুমি যখন কাজ করবে সেটা কতটা ডিফিকাল্ট হয় যে একটা ক্যারেক্টারের মধ্যে যখন অনেকদিন রয়েছি সেটা থেকে বেরিয়ে অন্য একটা চরিত্র করা? দেখো এখানে তো মানে সেটা যদি এরকম হয় যে একটা কাজ করছি, যে কাজটা যে চরিত্রটা করছি সেটা শেষ হওয়ার সাথে সাথেই পরের দিন থেকে শুটিং হয়ে গেল একটা অন্য কাজের শুরু, তখনও তো সেই প্রবলেমটা হতে পারে। কিন্তু আমি এরকম ভাবে কাজ করি না অ্যাকচুয়ালি, আমি খুব ঘাড়ে ঘাড়ে কাজ নিই না। আমি একটা কাজ শেষ করে তার মধ্যে একটা গ্যাপ রেখে অন্তত চেষ্টা করি পরে কাজটা শুরু করার। তো সেক্ষেত্রে আমার আমার অতটা প্রবলেম হয় না, তবে এক দুবার হয়েছে জীবনের প্রবলেম, এটা ওটার উপর ওভারল্যাপ করে গেছে। তো সেটা ইটস পার্ট অফ দ্য গেম, মানে তোমাকে খুঁজে বার করতে হবে কিভাবে তুমি গেট আউট আউট, মানে কিভাবে বোঝাবো এই জিনিসটা, মানে এটার কোনো প্রসেস বলে বোঝানো সম্ভব না। মানে তোমাকে খুঁজে বার করতে হবে যে কি করে তুমি এটার থেকে বেরোবে। কিছু কিছু চরিত্র হয় যেটা অনেকদিন ধরে থেকে যায় তোমার সাথে, এবং আমার বিশ্বাস যে প্রত্যেকটা চরিত্রই যদি, বা প্রত্যেকটা চরিত্র না হলেও খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু চরিত্র তোমার ভেতর থেকে কিছু নিয়ে যায়, কিছু দিয়ে যায়। তো সেইগুলো তো অ্যাজ এ হিউম্যান বিংও তোমার উপর অনেকটা চেঞ্জ করতে থাকে তোমার পার্সোনালিটি। তো মানে এটা এই অভিনয়টার যাপনের মতো আমার কাছে, তো দুটোর সময় ওভারল্যাপ করে। এবং তুমি তো গান বাজনাও করো, তোমার গিটার আছে, হুম। তো সেটা নিয়ে কখনো কি ভাবনি, মানে সেটার একটা আমি নিজেকে গায়ক মনে করি না। না না, খুব ভালো হ্যাঁ। হয় তোমার গানগুলো, কমেন্টও লোকে ভালো করে, আমারও খুব ভালো লাগে, তো সেটা নিয়ে কখনো কিছু কি চিন্তা ভাবনা হ্যাঁ, আমি করো? সেটাই বলছি, আমি নিজেকে গায়ক মনে করি না, কারণ আমি সেটা নিয়ে চর্চা করি না। আমি গান করি, যেটা কথা বলছো সেটা আমার ভাল লাগে ফাঁকা। আমি খুবই মিউজিক লাভার, আমার জীবনে মিউজিকের গুরুত্ব অনেকটাই বেশি। তো আমার সেই জায়গা থেকে গান গাইতে ভালো লাগে। এবং যেহেতু আমি নিজে নিজে গিটারটা শিখেছি ইউটিউব ঘেটে, এবং যেহেতু আমার ভালো লাগার জায়গা, তো আমার সেইটাকে যতটুকু শিখেছি সেটাকে চর্চায় রাখতে ভালো লাগে। এর বাইরে আমি নিজেকে গায়ক বলে মনে করি না যে আমি এটা নিয়ে প্রচন্ড খাটবো বা প্রচন্ড ইয়ে করবো। যদি চর্চাটা রাখতাম তাহলে হয়তো করতাম, জানি না, মানে আমার এখন তো এই মুহূর্তে তো কিছু নেই। ভবিষ্যতে যদি খুব আবার ইচ্ছে হয়, খুব যদি টনক নড়ে যে চলো একটু গান নিয়ে চর্চা করি, তখন দেখা যাবে। আর ইন্ডাস্ট্রিতে অনেকদিন এসছো তুমি, আহ, ভালো বন্ধু বলতে গেলে মানে তো সত্যম দা তোমার খুব ভালো বন্ধু, বা যুধাদার কথা যদি আমি বলি, এমনি এমন কি কেউ আছে মানে যাদের সঙ্গে ধরো প্রথমের দিকে মানে যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলে তারা, যেটা জুনিয়র আর্টিস্টকে যেটা হয় অনেক করেছিল, অনেক অপমান অপমান যেগুলো প্রথমের দিকে থাকে, তারপর তারা অনেক ভালো তোমার সাথে ব্যবহার করেছে সামনে, তো সেটা কি কখনো কেউ বুঝলাম না। মানে ধরো প্রথমে তুমি যখন এসেছিলে, যখন তুমি নিউ কামার ছিলে, তখন তো অনেকে সেই যাকে বলে যে মানে খুব ছোট করে যে তুমি তোমার দ্বারা হবে কি বা এ পারবে, কিন্তু পরের দিকে আবার তারাই তোমাকে বলছে, মানে তাদের সাথে তোমার একটা ভালো বন্ডিং হয়ে গেছে, তো এরকম কি কখনো হয়েছে? আমার সেরকম কিছু মনে পড়ছে না হয়েছে। যারা মানে অপমান অনেকেই অনেক সময় করেছে যখন শুরুর দিকে, বাট বন্ধু সেরকম ভাবে আমার মনে হয় না কেউ হয়েছে। তবে আমরা ইন্ডাস্ট্রিতে কেউ বন্ধু হয় না, এরা সবাই কলিগ। তো কেউ খুব ফ্রেন্ডলি কলিগ হয়, কেউ খুব জাস্ট কলিগস হয়। তো সবাই সবার কাজ করতে এসছে, সবাই সবার কাজটা করে যায়, এবং ততটুকুই আর কি, তার বাইরে তো আর কিছু হয় বলে মনে হয় না আমার। এবং ফ্রেন্ডলি কলিগ কতজন হয়েছে সেরকম? আছে, অনেকেই আছে। আমি যাদের সাথে আমার অভিনয়, যাদের সাথে শুরু, তাদের সাথে মানে ইন্ডাস্ট্রি শুরু একসাথে, তাদের সাথে তারাও বিভিন্ন নানা রকম কাজ করছে, তারাও খুব এস্টাবলিশ এখন নিজের নিজের জায়গায়। তো তারা আমার বহু পুরনো বন্ধু, যাদের নাটকের গ্রুপ, যাদের সাথে আমি কাজ করি। উম, আহ, তো তারা আমার বন্ধু, কারণ তাদের সাথে আমার পরিচয় ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে হয়নি, তাদের সাথে পরিচয় আমার শুরুর থেকেই। হ্যাঁ, কাজের সূত্রেই হয়েছে, কিন্তু শুরুর থেকে হয়েছে। তো আমাদের জার্নিটা একসাথে শুরু হয়েছে, তো সেইভাবে আমরা বন্ধু। এবং তুমি যে মানে এই যে বললে কিছুক্ষণ আগে যে খারাপ
অনেক অপমান অনেক জায়গা থেকেই হয়েছো ইন্ডাস্ট্রিতে আসার পর, কিন্তু মানে আমি বলতে চাইছি যে মানে একটা খারাপ অভিজ্ঞতা থেকে তো তুমি নতুন কিছু একটা শেখার, সবসময় একটা যারা খারাপ বলে সেখান থেকে তো একটা নতুন কিছু শেখার হয়। সেটা প্রথম প্রথম কি রিয়েলাইজ করেছিলে সেটা যে আমাকে এরকম বললো, আমি কি সত্যি পারবো, তারপর একটা নিজেকে চ্যালেঞ্জ নেওয়া, চলো আমি এটা করে দেখাই, তো এরকম তো হয়েছেই। হ্যাঁ, মানে এই জায়গাটাই সেরকম, তোমাকে সবসময় নিজেকে সেলফ ডাউট করতে হবে, এবং লোকে সেটা আরোই করবে, কারণ সে জানে না তুমি কি জানো বা তুমি কি পারো। সেটা তোমার উপরে নিজেকে বিশ্বাস রাখতে হবে যে তুমি অ্যাকচুয়ালি কি জানো, বা তুমি কতটা পারো, বা তুমি কতটা নিজেকে নিয়ে যেতে পারো। তো ইটস আপ টু ইউ যে তুমি সেটাতে ভেঙে মুছড়ে পড়বে, না তুমি আরো বেটার করার চেষ্টা করবে। তোমার যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তোমার যদি নিজের প্রতি আম, উম, মানে নিজের প্রতি তুমি যদি কনভিন্সড হও যে আমি কাজটা করতে পারি, এবং তুমি যদি যথেষ্ট পরিমাণ ভালোবাসো তুমি যে কাজটা করছো সেটাকে, তাহলে তুমি ইভেনচুয়ালি উইল ফাইন্ড আ ওয়ে। আর অঞ্জন দত্তর সাথে তুমি একটা কাজ করেছিলে, তো অঞ্জন দত্তর সাথে অভিজ্ঞতাটা কিরকম? মানে একটা লোক যাকে দেখলেই একটা আমাদের বাইরে থেকে একটা আলাদা ধারণা থাকে, যে তাকে দেখার পর কিরকম অভিজ্ঞতা ছিল? তোমার তো একটা আলাদা ধারণা নিশ্চয়ই ছিল দর্শকের মতো, কাজ করার আগে আমি বলছি, তারপর যখন কাজ করলে তারপর সেটা কিরকম এক্সপিরিয়েন্স? কিন্তু অঞ্জনদার সাথে আমার প্রথম কাজ ব্যোমকেশী, ব্যোমকেশ অগ্নিবাণ, অঞ্জনদার লাস্ট ছবি ব্যোমকেশে। তো সেখানে অঞ্জনদার সাথে প্রথম আলাপ, এবং অঞ্জনদার সাথে সেখানে কাজ করতে গিয়ে আমরা মানে ইজ এ লেজেন্ড, তার এত মানে ভার্সেটাইল একজন মানুষ, সে সে এত ভালো ডিরেক্টর, অ্যাক্টর, ফ্যান্টাস্টিক অ্যাক্টর, ফ্যান্টাস্টিক মেন্টর। তো এরকম একটা মানুষের আমরা সবাই একটা মানুষটার প্রতি একটা ফ্যান, মানে একটা 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 আসক্তি আছে মানুষটার প্রতি। এবং অনির্বাণদা কোনো একটা জায়গাটা বলেছিল খুব সুন্দর, যে ওইটা মানে আমি এটা ভাবতাম, কোনোদিনই শব্দে বলে উঠতে পারিনি। অনির্বাণদা খুব সুন্দর সেটাকে শব্দে বলেছিল, যে অঞ্জনদার সাথে দেখা হওয়ার পর তোমার মনে হবে তোমার সারা জীবনটাই অঞ্জন দত্ত হওয়ার জন্য। তো না, ওই মানুষটার মধ্যে ওই ওই ম্যাজিকটা আছে। তো আমিও ঠিক সেরকমই ওনার ওরকম, যখন ওনার সাথে কাজ করেছি আমি আমি মেসমারাইজ ছিলাম যে উনি কি করে এইগুলো করছেন। তারপরে আমি ওনার সাথে থিয়েটারও করি, থিয়েটারে মানে অনেকগুলো শো করি, সেই থিয়েটার দেখে আমি আরো মেসমারাইজ হয়ে যাই কি করে এখনো মানে এরকম এই বয়সে এসেও সেই মানুষটা স্টেজে সিন করতে করে মানে ধপাস করে পড়ে যাচ্ছে, আবার সোজা দাঁড়িয়ে উঠছে, মানে হাউ ইজ দিস পসিবল। তো মানে ওনার অ্যাজ অ্যান অ্যাক্টর অঞ্জন দত্তের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, এবং মানে উনি ওনার সাথে কাজ করতে গেলে তুমি নিজেও এতটা এনরিচড হয়ে যাবে ওনার আশেপাশে থেকে, যে ইট উইল বি অ্যান এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর প্রথমে তুমি যখন অভিনয় এসেছিলে, বাড়ি থেকে কতটা সাপোর্ট করেছিল তোমাকে? কারণ অনেকের বাড়ি থেকেই মানে অনেক বাড়ি থেকেই বলে যে, অনেক মধ্যবিত্ত ফ্যামিলি যারা থাকে তারা বলেন যে একটা কিছু কর, চাকরি বাকরি সেটাকে সাইডে রাখ, কারণ একটা ছবি করার পর যদি বাই চান্স না হয় তখন কিভাবে চালাবে সংসার। সেটা তোমার কাছে কতটা মানে সাপোর্ট করেছিল বাড়ি থেকে? হ্যাঁ, মানে আমিও মধ্যবিত্ত পরিবারের ছেলেও, সেই চিন্তা আমার বাড়িতেও ছিল যে এটার কি কোনো ভবিষ্যৎ আছে, বা যদি কতটা সম্ভব, সেই চাপটা বরাবরই প্রথম দিকে ছিল। তো সেটা আমার মনে হয় যে সব অনেকেরই থাকে, অনেকের থাকে না, আমার ছিল। তবে সেটা ইভেনচুয়ালি কাজ করার মাধ্যমে তারা বুঝতে পেরেছে যে হ্যাঁ, আমি হয়তো এই কাজটা পারি, এবং আমি কাজটা ভালোবাসি, এই কাজটাই করতে চাই। তারাও সেটা বুঝে গেছে, তারপরে কোনো প্রবলেম নেই আর। আর প্রথম কাজ থেকে এতদিন অবধি যে ইন্ডাস্ট্রিটাকে বুঝলে কিরকম? বুঝলাম কি তুমি বুঝলাম বলতে হচ্ছে মানে ধরো একটা তো ইন্ডাস্ট্রিতে আসার আগে একটা ধারণা থাকে, ইন্ডাস্ট্রিটা এরকম, ইন্ডাস্ট্রি এরকম। তো এখন ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করার পর ইন্ডাস্ট্রিটাকে কিরকম মনে হচ্ছে? হুম এটা এক কথায় বলা খুবই মুশকিল। একটু তাও দেখো, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি একটা সিস্টেমে চলে। তো এই ইন্ডাস্ট্রিও সেই সিস্টেম রয়েছে, যে সিস্টেমের মধ্যে তোমাকে কাজ করতে গেলে সেই সিস্টেমের মধ্যে পড়তে হবে। সেট করা সিস্টেম আছে, যেভাবেই কাজটা হবে, এইভাবেই জিনিসগুলো পাইপলাইন হবে, এইভাবেই কাজটা এক্সিকিউট হবে। তো সেই এই ইন্ডাস্ট্রিতেও সেটা আমার কিছু সিস্টেম রয়েছে। কখনো কখনো সেই সিস্টেমগুলো খুব ভালো, কখনো কখনো সিস্টেমগুলো খুব খারাপ।
দুটো মিলি। আর আরেকটা যেটা মানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমি বলতে পারি, মানে আমি যেহেতু অভিনেতা তাই আমি অভিনয়ের দিকটাই বেশি বলতে পারবো ভালো করে। যে অভিনেতা হিসেবে উম, যেটা আমি ভাবতাম মানে যখন শুরু করেছিলাম অভিনয়, যখন আমি শিখছি বুঝছি, তখন যেটা আমার মাথায় ছিল যে হয়তো শুধু অভিনয় করাটাই এটা সব থেকে বড় পার্ট, কিন্তু অ্যাকচুয়ালি না। আজকের দিনে দাঁড়িয়ে শুধু অভিনয় করাটাই পার্ট নয়, অভিনয়ের বাইরেও দের আর লট অফ থিংস যেটা তোমাকে মাথায় রাখতে হবে, যেটা তোমাকে পার্টিসিপেট করতে হবে, কারণ ইটস আ পার্ট অফ দ্য গেম, পার্ট অফ দ্য সিস্টেম। আর মানে এখন যারা ইন্ডাস্ট্রিতে নতুন আসতে চাইছে তাদেরকে তুমি কি বলবে, মানে কি করে আসলে তারা বেটার হয়? কারণ অনেকে বলে থিয়েটারটা মাস্ট, থিয়েটারটা করতে হয়, থিয়েটারটা জানি, তুমি তোমার মতো করে বলো। এরকম কোনো ফর্মুলা নেই এটার কোনো ফর্মুলা নেই। কেউ বলে দিতে পারে না এরকম করলেই তুমি অভিনেতা হয়ে যাবে, মানে এরকম লেভেল, করলেই মানে এ হবে না। যদি কিছু থাকে, যদি তোমার কোনো লেভেল কি নেই, এটার কোনো হ্যান্ড রুল বুক তো বানিয়ে যায়নি পৃথিবীতে। এত বছরের সিনেমার এখন 150 বছরের ইতিহাস, 200 হয়নি, 150 বেরিয়েছে just। তো সেই 150 বছরের ইতিহাসেও কেউ বলে যেতে পারেনি এরম করলেই তুমি ডিরেক্টর হয়ে যাবে, কি এরম করলেই তুমি অভিনেতা হয়ে যাবে, এরকম বলে যেতে পারে না। এটা ইটস আ পার্সোনাল জার্নি। আমার যেটা মনে হয় তোমাকে যেটা করতে হবে, তোমাকে এনাফ, যথেষ্ট পরিমাণে, প্রচুর পরিমাণে, হিউমাঙ্গাস পরিমাণে ভালোবাসতে হবে। তবে সেই ভালোবাসাটাই তোমাকে ড্রাইভ করবে যে তুমি কি করবে, তুমি খুঁজে নেবে তোমার রাস্তা, এবং শিখতে হবে। কারণ এটা কেউ একটা বলে দিল নাটক করলে তুমি অভিনেতা হয়ে যাবে, তা কিন্তু নয়। প্রচুর লোক নাটক করেন ওয়েস্ট বেঙ্গলে বা সারা ইন্ডিয়াতেও, কয়েক লাখ লোক অভিনয় করেন। কজন অভিনয়টাকে পারসিউ করতে পারছেন, তাদের নিজস্ব কারণ রয়েছে, তারা সেই কারণগুলো খুঁজে বার করতে হবে তোমাকে, যে তুমি কি কারণ অভিনয়টা করতে চাও। তুমি কি, ইজ ইট ফর দ্য ফেম, ইজ ইট ফর দ্য মানি, ইজ ইট ফর দ্য ভালোবাসা থেকে, ইজ ইট ফর দ্য লাভ, অর ইজ ইট ফর দ্য প্যাশন? তোমাকে নিজের সংজ্ঞাটা নিজেকে বার করতে হবে যে তুমি কেন এটা করতে চাও। আর তুমি যেই উত্তরটা তুমি পাবে সেই অনুযায়ী তোমাকে এগোতে হবে। তুমি যদি খুঁজে পাও যে আমি শুধু ফেম চাই, তাহলে তোমাকে সেভাবে এগোতে হবে, কারণ তার জার্নিটা আলাদা। তুমি যদি মনে করে যে না আমি ভালোবাসি, আমি অভিনয়টাকে আরো বেটার বুঝতে চাই, তাহলে সে সেরকম ভাবে এগোবে, সে আরো শিখবে। সে শুধু নাটক কেন, সে আরো বিভিন্ন ওয়ার্কশপ করবে, বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন টেকনিক শিখবে। যেহেতু প্যাশন, কেউ যদি মনে করে প্যাশন, সে পুরো সিনেমা হোল জিনিসটাকে ভালো করে বুঝবে, যে হোয়াট ইজ অ্যাক্টিং, হোয়াট ইজ ডিরেক্টিং, হোয়াট ইজ ক্যামেরা, পুরো জিনিসটাকে অ্যাজ এ ক্রাফট, অ্যাজ অ্যান আর্ট, পুরো জিনিসটাকে বুঝবে। ইটস আ পার্সোনাল জার্নি, এটা কেউ বলে দিতে পারে না কিভাবে হবে। তোমার ট্রাই করে ট্রায়ালস এন্ড এরার্স এর মাধ্যমে নিজেকে জাজ করতে হবে। সবার আগে যেটা বুঝতে হবে যে নিজেকে জাজ করার ক্ষমতা তৈরি করতে হবে অভিনেতা হিসেবে, বা যেটাই করতে চাও, যে আমি কি এটা করতে চাই, বা আমি কি এটা ভালোবেসে করতে চাই, না আমি এটার জন্য করতে চাই, কোন কারণটা, কিসের জন্য করতে চাই, সেই উত্তরটা পেয়ে গেলে অনেক ইজি হয়ে যাবে আমার মনে আর হয়। তোমার সঙ্গে আমার যেহেতু ভূতপূর্বর আগে যেহেতু ইন্টারভিউটা হয়নি, তো আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই যে তুমি তোমার লাইফে তুমি কখনো ভূত দেখেছো? না। এবং সেটা মানে ভূতের উপর তোমার ধারণাটা কি, মানে একটা ধারণা থাকে প্রত্যেকটা ভূতের উপর ধরে যেমন ভগবান আছে, ভূতও আছে, ভগবানে আহ, মানে দু জিনিসই দেখা যায় না, দু জিনিসই শোনা যায়। তো এটা পার্সোনাল বিলিফ। আমার কাছে জিনিসটা পুরোটাই পজিটিভ অ্যান্ড নেগেটিভ এনার্জি। তো জানি না, মানে আমি কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, এবং আমার সাথে আমি যেরকম মানুষ আর কি, সেখানে কোনো আনইউজুয়াল জিনিস হলেও আমি সেটা লজিক্যালি, সাইন্টিফিক্যালি মেলানোর চেষ্টা করি। তো বেশিরভাগ ক্ষেত্রেই সেটা মিলে গেছে যে সাইন্টিফিক্যালি এটা হতে পারে, বা জানি না, আমি হয়তো মিলিয়েছি। তো আই ডোন্ট নো। আর অনেক দর্শকের আরেকটা প্রশ্ন, যে গোড়া 2 এর অ্যানাউন্সমেন্ট আমরা শুনেছিলাম যে ঋত্বিকদের কাছ থেকে, গোড়া 3 এর অ্যানাউন্সমেন্ট আমরা শুনেছিলাম। তো গোড়ার কি পার্ট আমরা মানে তোমাদের কি শুটিং বা সেগুলো কিছু? ওরা হবে এখনো
ঠিক হয়নি কবে হবে, তবে হবে। আর অ্যানাউন্সমেন্ট আমরা যেরকম গত বছর দেখতে পাইনি, তার আগের বছরটাতে দেখেছিলাম। হুম। তো মানে তুমি বলছো হবে তাহলে? হ্যাঁ হ্যাঁ, ওরা হবে। আচ্ছা, এবং একেন, তুমি যে এত বড় একটা ফ্র্যাঞ্চাইজির পার্ট, এখন তোমাকে ধরো একটা কোনো বড় প্রোডাকশন থেকে আবার অ্যাপ্রোচ করা হলো যে একেন তুমি যেরকম করছো করো, তুমি ফেলুদা বা এই পার্ট গুলো তুমি পাশাপাশি করো, তো তুমি তিনটে, তোমাকে যদি বলা হয় তুমি ব্যোমকেশেরও এখন পার্ট, এখনো অব্দি বলতে গেলে, কারণ এসবিএফ এর লাস্ট ব্যোমকেশ ওটা, একেনের পার্ট, এবং তোমাকে ফেলুদাও যদি অ্যাপ্রোচ করা হয়, তুমি কি তিনটেই করবে না তিনটের মধ্যে? এসবিএফ এর লাস্ট ব্যোমকেশ মনে হয় ওটা নয়, আর পরে একটা হয়েছে। না না, হত্যা মঞ্চ লাস্ট। হত্যা মঞ্চই লাস্ট, তাই কি? হ্যাঁ হত্যা মঞ্চই লাস্ট। আর এসবিএফ থেকে একটা করেছে হইচইতে, সেটা হচ্ছে ছোট্ট ব্যোমকেশ। না, আমাদের মধ্যে কোন একটা না না, ব্যোমকেশ হত্যা মঞ্চই লাস্ট ছিল। আচ্ছা। তো মানে এবার যদি তোমাকে বলা হয় যে তিনটের মধ্যে থেকে তোমাকে যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজিকে বাঁচতে হবে, তো তুমি কোনটা বাঁচবে? কোন তিনটে? ব্যোমকেশ, বা তুমি যদি, তোমাকে যদি ফেলুদা অ্যাপ্রোচ করা হয়, যদি তুমি মানে ফেলুদা, মানে ফেলুদাতে তোপসের যে চরিত্রটা, আমার তোপসের বয়স নেই এখন। মানে তুমি কি অ্যাপ্রোচ করা হলে তার কোড ভেবে কি দেখবে? আমার তোপসের বয়স নেই, তো আমার মনে হয় না কেউ আছেন জেনে আমাকে তোপসে করবেন, তোপসে ভাববেন এরকম মানুষ কেউ আছেন বলে মনে হয় না যে আমাকে তোপসে ভাববে, কারণ আমার সেই এজটা নেই। তো ব্যোমকেশ এবং একেনের মধ্যে তুমি কোনটাকে এগিয়ে রাখবে, মানে কোনটাকে সর্বোচ্চ জায়গা নাম্বার দেবে? আমি একেন বেশি করেছি, অবশ্যই একেন আমার কাছে বেশি কাছে। এবং ব্যোমকেশের উপর তো তোমার একটা ঝোঁক তো অবশ্যই আছে, যেহেতু অজিতের ক্যারেক্টারটা তুমি এত ভালো করে প্লে করেছো, পরে যদি তোমাকে ব্যোমকেশের জন্য বলা হয়, তুমি সেটা তো অবশ্যই করবে, কারণ তোমাকে যদি ভাবা হয় তাহলে তুমি করবে। আমি জানি না, এখন আমার কাছে সেই রকম কোনো প্রস্তাব আসেনি, যদি আসে ভেবে দেখবো। হ্যাঁ, কারণ তোমার মানে একটা অনেকদিন থেকে একটা চরিত্র দেখার পর সেটাকেই দর্শকের চোখে সেট হয়ে যায় সেটার জন্য। এবং তুমি কালা বলে একটা কাজ করেছো মুম্বাইয়ের নেতৃত্বে, মানে হটস্টারের কাজ একটা, তো সেটার অফারটা আসে কিভাবে? তুমি এত বাংলার কাজ করছিলে, মানে মুম্বাইয়ের অফারটা আসে কিভাবে? ওখানে আমার বন্ধু এবং ডিরেক্টর অভিরূপ বাসু সেই প্রজেক্টের সাথে যুক্ত ছিল। তো তখন ওই কাজটা অডিশন চলছিল, তো আমাকে বলে যে অডিশনটা দিতে, এবং আমি অডিশন দিই এবং তারপরে সেটা সিলেক্টেড হয়ে যাই। আর কালার তোমার এমনি অভিনয় করে কেমন লাগলো? মুম্বাইয়ের শিডিউলে খুব ভালো। আমার আরো বেশি কালার করার ইচ্ছে ছিল, কারণ কালার যে ডিরেক্টর, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিটস। আমার তার সাথে যেই কয়েকজন ডিরেক্টরের সাথে আমার কাজ করার ইচ্ছে জীবনে, তার মধ্যে তিনি একজন। তার সাথে একটা কাজ হয়ে গেছে, ওই লিস্টের একটা টিক হয়ে গেছে আর কি। তো সেটা আমার মেন উদ্দেশ্য ছিল কাজটা করার, ওই বিজয় নাম্বিয়ারের সাথে মিট করার, দেখা করার, তার আন্ডারে ডিরেক্টেড হওয়ার, তো সেটাই আর কি। আর তুমি লাস্টে দর্শকদেরকে বলো যে তোমার পরবর্তী কাজ আমরা একটা আসছে, যেটা আমরা পেপারে দেখেছি, যেটা কিঞ্জল নন্দ দাদা রয়েছে, তুমি রয়েছে, এবং কনিনিকা দিয়ে আছে, সমকামী মার্ডার এর মধ্যে বোধহয় গল্পটা হচ্ছে। হ্যাঁ, গল্পটা বেশ ইন্টারেস্টিং একটা গল্প। তো সেখানে তোমার চরিত্রটা একদম ছোট্ট করে যদি একটা ওয়ান লাইনে যদি একটু বলো। আমার চরিত্রটা নিয়ে এখনই কিছু বলতে চাইছি না, কারণ স্ক্রিপ্টটা আমি এখনো পুরোটা পড়িনি। আমার পুরো জিনিসটাই ভাবনার মধ্যে রয়েছে, এবং মানে পড়েছি, তার যে ফাইনাল ভার্সন যেটা, সেটা এখনো পড়া হয়নি। আমি সেইটা নিয়ে এখন বলতে চাইছি না। আছে অনেক কিছু মিলিয়েই জিনিসটা, সেটা আমি এখন ডিসক্লোজ করতে চাইছি না। আগামী দিনে যখন আর একটু ব্যাপারটা অ্যাডভান্স জায়গায় যাবে তখন আমি বলবো। তবে খুব ইন্টারেস্টিং একটা গল্প, এবং সেটা আমরা মোস্ট প্রবলি শুটিং এ যাচ্ছি ডিসেম্বরে। আর তোমার আপকামিং কাজ কি কি আসছে সেটা দর্শককে একটু বলো, হইচই বা ওটিটি সিনেমা? এই মুহূর্তে তো কোনো সিরিজ আসছে না। একেন শুট করতে যাব এই বছরের শেষে, তো একেন হবে পরের বছর। একেন আসবে, একেনের নামটা শুনলে একটু আনন্দ হয় যে আবার আসছে। একেন আসবে, একেনের শুটিং শুরু হবে ডিসেম্বরে, ওই কাজটা শুটিং শুরু হবে। প্লাস আমি একটা ছবি করেছি, যে ছবিটা এখনো অ্যানাউন্স করা হয়নি, তাই আমি সেটা সম্বন্ধে বলতে পারবো না। তবে সেটা খুবই ইন্টারেস্টিং, মানে খুবই ইন্টারেস্টিং এবং খুবই কাছের একটা কাজ হয়ে থাকবে আমার মনে হচ্ছে। মানুষের মনে হচ্ছে এটা খুব ভালোও লাগবে। সেটা মোস্ট প্রবাবলি হয়তো নেক্সট বছরে বেরোবে। এবং এবছর মানে এই 2026-এ আমরা একেন বাবু, বাপি বাবু এবং প্রমথ বাবুকে কোন অভিযানে দেখতে পাবো, মানে কোন জায়গার অভিযানে? সেটা এখন আমি জানি না, সেটা এখন আমার কাছে স্ক্রিপ্ট এসে পৌঁছয়নি। তবে শুটিং শুরু হবে
এবছরের শেষে কি পরের বছরের শুরুতে, এটুকুনি আমি জানি। এবং সিরিজটাও তো আসছে, তুমি বলেও দিলে যে সিরিজও আসবে, একটু কথাবার্তা চলছে। তো থ্যাংক ইউ দাদা তোমার টাইম দেওয়ার জন্য। তুমি লাস্টে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। আমি বলবো যে দেখুন, সিনেমা দেখতে থাকুন, সিনেমা দেখুন। আমি বলবো না যে বাংলা ছবির পাশে দাঁড়ান, বাংলা ছবি দেখুন, কারণ দেখলেই সেটা পাশে দাঁড়ানো। কারণ ভালো বাংলা ছবি খুঁজে নিন, এবং ভালো বাংলা ছবি যাতে হয় সেটাকে আপনারা মানে এনশিওর করুন। কারণ একটা ভালো ছবির জন্য একটা ভালো দর্শকও দরকার। কারণ ভালো দর্শকই ভালো ছবি ডিসাইড করে দেয়। তো আপনারা সেটাকে আমাদের সাপোর্ট করতে থাকুন, ভালো ছবি দেখতে থাকুন এবং সুস্থ থাকুন, ব্যাস এটুকুই। থ্যাংক ইউ দাদা, দাদা যেটা বললো একদমই সেটা শুনবেন এবং লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।